শেখ হাসিনা এখনো পরিবেশ হয় নাই তিনি ফিরে আসবেন, দিন তারিখ করে তো প্রশ্নই আসে না। আজকে ফিরুক, সব অভ্যুত্থানের শক্তি ওই জামাত বলেন, বিএনপি বলেন, এনসিপি বলেন, সব একাকার হয়ে যাবে। তার পরিস্থিতি এখনো আসার মতো পরিস্থিতি হয় নাই। আস্থা, বিশ্বাস, একটা সংকট শুরু। এখন সংসদের মধ্যে এটা তো মারামারি করার জায়গা না। তা আপনার যদি ওইটাকে মেনে নিয়ে আজকে বিচার বিভাগ শুধু একটা বিষয় যদি স্বাধীন হয়, পৃথক হয়, 80% বাংলাদেশের রাজনীতি স্থিতির অবস্থা আসবে। শুরুতে দুজনের কাছে একটু অভিন্ন প্রশ্নই রাখি, রাজনীতিতে কি হচ্ছে, আসলে রাজনীতিতে কি হচ্ছে জনাব এ বি আজিজ? তেমন কিছু হচ্ছে না। আপনি যেভাবে ভূমিকা রাখলেন তাতে মনে হতো যে বিশাল কিছু ঘটে যাচ্ছে, আমার কাছে তা মনে হচ্ছে না। এটা টুকরা ঘটনা রাজনীতিতে। আমাদের দেশে রাজনীতিতে এটা ভয়ঙ্কর কিছু ঘটে, তেমন কিছু উল্লেখযোগ্য ঘটনা এখনো ঘটছে না। হয়তো নাসির হোসেন পাটোয়ারির কথা বলেছেন, হ্যাঁ এটা অভিযোগ আছে, পাল্টা অভিযোগ আছে, আমার কাছে তার ভিডিও আছে। হ্যাঁ, সুতরাং যে অভিযোগটা করা হচ্ছে সরলভাবে সেই ঘটনা না, ঘটনা অন্য। হ্যাঁ, আমার কাছে ভিডিও আছে। তবে কি ঘটনার পেছনে কোনো ঘটনা রয়েছে? ঘটনার পেছনে কিছুই নাই। তাকে এটা ঠিক, এখন যেটা বেরোয়েছে, দুইজন জামাত কর্মী তাকে আক্রমণ করেছে এবং অস্ত্র সহ। এই ভিডিও আছে, তার চেহারাও ধরা পড়ছে। তো এই আচ্ছা, তারপরে আপনি মাস্টার মাইন্ডের কথা হয়তো ইঙ্গিত করেছেন। মাস্টার মাইন্ড সেটা ফ্রাস্ট্রেটিং কথাবার্তা। আমি কি তার এই স্ট্যাটাসে আমি অর্থ বুঝি নাই। কখনো বলেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে এই সরকারের দ্বন্দ্ব, অন্তর্বর্তীকালীন সরকার আপনার 21-এর সাথে 24-এর সংঘাত তৈরি করা ইত্যাদি ইত্যাদি। আমার কাছে মনে হয় সে এখন একটা ইন্ডিপেন্ডেন্ট লোক। আগে উপদেষ্টা ছিল, তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল। এখন সে, আমার মনে হয় তার অবস্থানকে পরিষ্কার করার জন্যে ওরকম একটা কথা, দুর্বৃত্ত কিছু কথাবার্তা লিখেছে। নিশ্চয় অবগত আছেন, ভারতের বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে শেখ হাসিনা সাক্ষাৎকার দিয়েছে এবং সেখানে তিনি ইচ্ছা প্রকাশ করেছেন যে খুব দ্রুতই তিনি দেশে ফিরবেন। এটা 3টা জায়গায় তিনি 2 জায়গায় সাক্ষাৎকার দিয়েছেন। আর একটা সৌমিত্র ভৌমিক, তিনি নিজে তার সাক্ষাৎকার নিয়েছেন অনলাইনে। হ্যাঁ, 3টাই আমার কাছে ধরা আছে এবং 3টাই আমি পড়েছি। আর আমাদের বাংলাদেশে যে ভারতের পত্রিকায় যেটা ছাপা হয়েছে সেটার বাংলা করেছে। ওটা আমার কাছে বলতে সৌমিত্র ভৌমিক যেটা করেছে, এইটা যেহেতু ডাইরেক্ট শেখ হাসিনা লিখিত উত্তর দিয়েছে, এটা হলো এক্সাক্ট এটা। আর বাকিগুলো আমার কাছে মনে হয়েছে যে ফিরে আসতেছে, উনি এই ভাষায় কথা বলছে বলে আমার মনে হয় না। আর শেখ হাসিনা এখনো পরিবেশ হয় নাই তিনি ফিরে আসবেন, দিন তারিখ করে তো প্রশ্নই আসে না। আজকে ফিরুক, সব অভ্যুত্থানের শক্তি ওই জামাত বলেন, বিএনপি বলেন, এনসিপি বলেন, সব একাকার হয়ে যাবে। তার পরিস্থিতি এখনো আসার মতো পরিস্থিতি হয় নাই। যেটা আলোচনা একবার হয়েছিল যে তাকে কোথাও সমর্থন দিলে রিফাইন্ড আওয়ামী লীগ কথা বলছিল না, সেরকম একটা কিছু করলে কিন্তু তার আবার সমর্থন লাগবে। সমর্থন দিলে হয়তো আস্তে আস্তে গোছাতে পারতো, কিন্তু সেই অনুকূল পরিবেশও তো নাই এখন। কারণ সংসদে তার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে সন্ত্রাসবিরোধী আইন করেছে, সুতরাং এখন তো অ্যাক্টিভিটিস করতে পারবে না। তার তো একটা পরিবেশ লাগবে, পরিস্থিতি লাগবে। ধরেন শেখ হাসিনা যখন আসছিল তখন কিন্তু আওয়ামী লীগ কয়েক টুকরো হয়ে যাওয়ার কথা। তখন শেখ হাসিনা তো বক্তৃতাও দিতে পারে না, দাঁড়াইতেও পারে না পলিটিক্স এরকম। কিন্তু তখন কিন্তু জিয়া রহমানের সময় আসলে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করার জন্য জহুরা তাজউদ্দিন আওয়ামী লীগ যে যখন সারা বাংলাদেশে ঘুরে সংগঠন করে, তখন কিন্তু তাকে কোনো উৎপাত করা হয় নাই, কোনো বাধা দেওয়া হয় নাই। এই জন্যে আওয়ামী লীগ সংগঠিত হয়েছে। তো এরকম অনুকূল পরিস্থিতি তার জন্য কিন্তু তৈরি হয় নাই যে সে টুক করে এসে ঢুকে পড়বে, এত সহজ না বিষয়টা। কিন্তু যেমনটি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বললেন যে ভায়োলেন্স চাইলে আমাদের চেয়ে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি। এটা গণতন্ত্রের ভাষা। ভায়োলেন্স আসলে এই প্রকাশ্য ব্যবহার, সজীব ভূঁইয়াদের দিন শেষ, এনসিপির দিন শেষ। এটা আমি আগেও বলেছি, এখনো বলছি, যেটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে এক। তারপরে জামাতের পেটের ভিতরে ঢুকে গেছে, তাদের এন্টিটি নাই, তারা সবই। সজীব ভূঁইয়া তো সবচাইতে বড় দুর্নীতিবাজ। সে বলছে না যে ডিপ স্টেট তাদেরকে 29 সাল বলতে, এখনো তাকে সরকার কোশ্চেন না করে না কেন? ডিপ স্টেট কি?
কি ষড়যন্ত্র করছে বলেন? 29 সাল পর্যন্ত থাকতে চেয়েছে। সে তো ওই শেখ হাসিনার বিচারের সময় ট্রাইব্যুনালে এক্স আইজিপি রাজশাহী করেছে না, সজীব ভুঁইয়াকেও কিছু মাপসাপ করে রাজশাহী করুক, গ্রেপ্তার করে তাকে জিজ্ঞেস করুক। তাহলে তো ডিপ স্টেট কি, এখন আমার কাছে তো মনে হয় যে হয়তো এখনো ডিপ স্টেট সক্রিয়, কারণ তার দলের ভিতরে, এনসিপির ভিতরে আপনি খেয়াল করে দেখেন, মতিউর রহমান নিজামীর এক ছেলে দণ্ডপ্রাপ্ত, তিনি ফাঁসি আসামি আমির ছিল, তার এক ছেলে এমপি জামাত থেকে, আর এক ছেলে এনসিপিতে যোগ দিয়েছে। সুতরাং আমার কাছে মনে হয় যে ডিপ স্টেট এনসিপিকে শক্তিশালী করার চেষ্টা করতেছে, কিন্তু সেটাও হবে না, সেটাও হবে না। ডিপ স্টেট কেন এনসিপি কে শক্তিশালী করার চেষ্টা করবে? করবে এই জন্যই যে হয়তো তাদের হিসাবে আছে, আমি জানি না, এটা অনুমান বলতে হবে। হয়তো নির্বাচনে হয়তো বা সামগ্রিক বিচারে জামাতের একটা স্টিগমা আছে, তাকে নিয়ে হয়তো আগানো যাবে না, হয়তো এনসিপিকে নিয়ে যদি আগানো যায়। নাহলে মতিউর রহমান নিজামীর ছেলে কেন যাবে বলেন? হিসাব মতো সে তো জামাতে করতে পারতো, সেখানে গেছে কেন? আরও তারা লোক গোছাইতেছে না, ওই ইয়ে করতেছে। আওয়ামী লীগের যে ছিল, বিএনপির ভোট নেওয়া, ওই যে মঞ্জুর সাহেব মেয়র হয়েছিল চিটাগাংয়ের, তার কাছে গেছে তো প্রার্থী করার জন্য, এই জনশ্রুতি আসে, তাকে হাসনাত আবদুল্লাহ ঘেরাও করছিল ওখানে। এইভাবে বিভিন্ন জায়গায় তো প্রার্থী খুঁজতেছে। সিটিতে আপনার অলরেডি সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে দিছে, প্রার্থী ঘোষণা, সজীব ভুঁইয়া একজন প্রার্থী। তো তার তো এখন একটু হিসাব করে কথা বলা উচিত, সে তো প্রার্থী। তারপরে ধরেন আপনার স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী খুঁজতেছে, সব জায়গায় প্রার্থী খুঁজতেছে। এখন এটা নির্বাচন যে কি হয় ফাইনালি, ধরেন এও তো হইতে পারে যে জামাত বিএনপি আলাদা আলাদা প্রার্থী দিল, কিন্তু গুপ্তভাবে ধরেন এ ওরে ভোট দিল, অমুক সিট ভাগাভাগি করে নিল গুপ্তভাবে, এটাও তো হইতে পারে। তো সুতরাং কি হবে এখনই বলা হয়। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব এ বি আজিজ অ্যাডভোকেট। আবু হেনা রাজ্জাকি, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন যে ভায়োলেন্সের বদলে ভায়োলেন্স। রাজনীতিতে এই যে ভায়োলেন্স শব্দের ব্যবহার, সেটাকে আসলে সংঘাতকে উস্কে দেয় কিনা, রাজনীতিতে আসলে কি হচ্ছে? বিষয়টা হচ্ছে যে রাজনীতিতে যেটা আপনি বললেন যে আসিফ মাহমুদ বলছে কি যে কি বলে ভায়োলেন্সের, ভায়োলেন্স চাইলে আমাদের আমরা ভায়োলেন্স করতে পারি, আমাদের সাথে পারবে না। এই জায়গাটায় তো আমাদের যাওয়ার কথা না। কেন যাব? সরকারের বয়স মাত্র 3 মাস, সেখানে আমরা এখানে যাব কেন? কতগুলা প্রি কন্ডিশন ছিল নির্বাচনের আগে। এই যে নির্বাচনটা হলো, নির্বাচন হইল, সবাই ফলাফল মেনে নিছে। সবাই যখন মেনে নিছে তখন ন্যাচারালি 5টা বছর ক্ষমতায় থাকবে, বিরোধী দল সরকারে থাকবে বিএনপি, বিরোধী দলে থাকবে জামাত এনসিপি। এইটাই স্বাভাবিক নিয়ম বা প্রক্রিয়া। এই তো নির্বাচন হইল কেবল। কিন্তু দ্বন্দ্বটা কোথায়? প্রত্যেকটা নির্বাচনের আগে কিন্তু প্রতিশ্রুতি থাকে, নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেয়। এবারের নির্বাচনে কিন্তু 2 ধরনের প্রতিশ্রুতি ছিল, একটা ছিল কমন প্রতিশ্রুতি, আর একটা ছিল আনকমন প্রতিশ্রুতি। প্রতিশ্রুতি যে জামাত বিএনপির ছিল, সেটা কমন প্রতিশ্রুতির সাথে বিএনপির মিল ছিল। সেটা কি? গণভোট। গণভোটের পক্ষে যদি হাঁ হয় তাহলে জুলাই সনদ বাস্তবায়ন, এবং তারপরে সেই আলোকে সংবিধান সংস্কার পরিষদ হিসাবে ওত নেয়া। এই কথাগুলো ছিল কমন প্রতিশ্রুতি। এখন এই নির্বাচন হয়ে যাওয়ার পর বিরোধী দলরা দুইটা শপথই নিছে, সাংসদ হিসাবে একটা, আর ইয়ে হিসাবে আর একটা। বিএনপি বলে ফেললো কি, গণভোট আইনে নাই, সংবিধানে নাই, আর জুলাই সনদের আইনি ভিত্তি নাই, ইত্যাদি ইত্যাদি। আপনি ইউটার্ন নিয়ে নিলেন। এই যে ইউটার্ন নিয়ে নিলেন, তাহলে তো কমন প্রতিশ্রুতি থেকে আপনি বেরোয় গেলেন। কমন প্রতিশ্রুতি যখন বেরোয় গেলেন, আপনি তো ফ্রম ডে 1 দ্বন্দ্ব শুরু হলো। আপনি পরবর্তীকালে যাই বলেন না কেন, যে নির্বাচন নিয়ে যাতে বাহানা না হয়, কিংবা গণভোট না দিলে পরে, না মানলে পরে নির্বাচন হতো না, এই সমস্ত কথা তখন বলেন নাই, বলতেছেন নির্বাচনের পরে। কিন্তু জনগণ তো সরল মনে আপনাকে ভোট দিছে ওই বিশ্বাসে। তো ওই বিশ্বাস দিয়ে থাকে, তাহলে কমন প্রতিশ্রুতি কিন্তু আপনি সরে গেলেন। এইবার আসেন আনকমন প্রতিশ্রুতি। এটাকে শিফট করে বিএনপি নিয়ে গেল কোথায়? তারা বলছেন
যে আমরা আমাদের বহু আগে 31 দফা দিয়েছি। তো বহু আগে 31 দফা দিলে তার ভিতরে অনেক মিল আছে আপনার কমন প্রতিশ্রুতির সাথে, যেটা সবাই একমত। যেটায় যেমন ধরেন মানবাধিকার কমিশন নিয়ে বিএনপি একমত, সেটা নিয়ে তারা কথা বলবে, কিন্তু মানবাধিকার অধ্যাদেশ যেটা ছিল সেটা তারা পাশ করেন নাই। উপরন্ত 2009-টা ফেরত আনলেন। 2009-টা কার? আওয়ামী লীগের। 2009-এর যে মানবাধিকার কমিশন আইন করা হয়েছে, মানবাধিকার আইন, সেটা 2009-এ শেখ হাসিনা করেছে। শেখ হাসিনা করেছে কিংবা আমি মানব না, এটা আমার বিতর্ক না। আমি জাস্ট লজিকটা দিচ্ছি, যেভাবে রাজনীতি যা খুশি করুক তাই, আমি আপনাকে চিত্রটা দিচ্ছি। তারপরে আসেন দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ, আপনি মানলেন না। কি বললেন? আরো পোক্ত করে আনবেন, মজবুত করে আনবেন। কেন? 133টার মধ্যে 94টা না কয়টা পাশ করানো হয়ে গেছে, ওগুলো পাশ হইতো, পোক্ত তো পরেও করা যায় সংশোধনের নামে। এই যে আপনি ইউটার্ন নিলেন দ্বন্দ্ব 2 দিন থেকে, অর্থাৎ সরকার এবং বিরোধী দলের মধ্যে আস্থার জায়গাটা নষ্ট হয়ে গেছে, অর্থাৎ প্রতিশ্রুতি ভঙ্গ করে ফেলছেন। এইবার আসেন পরিষ্কার সুস্পষ্ট ভাষায়, এই আজকে যারা ক্ষমতায় তাদের সংবিধানে বলা আছে, পরিষ্কার ভাষায় বলছি, যে বিচার বিভাগ সংস্কার না, একের পরিষ্কার বলা আছে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় করবেন। সেই পৃথক সচিবালয় করার লোড তাদেরকে নিতে হয় নাই। সেই পৃথক সচিবালয়টা অন্তর্বর্তীকালীন সরকার করে গেছেন, এবং সেটা যখন উদ্বোধন হয় তখন আজকের যিনি আইনমন্ত্রী, তখন তিনি ছিলেন অ্যাটর্নি জেনারেল, অত্যন্ত বাহবা দিয়ে ওটাকে অ্যাকসেপ্ট করেছিলেন। এবং ক্ষমতা আসার পর একটা প্রতিষ্ঠিত সচিবালয় যখন আপনি বিলুপ্ত করে ফেলেন, এটা কি বার্তা দিলেন আপনি? ইতিমধ্যে আপনি অনেকগুলো বিষয় তুলে ধরেছেন না, আমি বলি শেষ করে দিচ্ছি। কিন্তু হঠাৎ রাজনৈতিক অঙ্গনে যে আমরা উত্তেজনা দেখছি, তার নেপথ্যে কোনো কিছু রয়েছে কিনা? কোনো হঠাৎ রাজনৈতিক উত্তেজনা নিয়ে আপনি বলছিলেন যে সরকার ইতিমধ্যে প্রতিশ্রুতির বাস্তবায়ন করেনি। হ্যাঁ, যেখানে ছিলাম, এই যে কমন প্রতিশ্রুতি বা আনকমন, এবং তার যেহেতু আনকমনটা বলছে এই জন্য তারা কিন্তু পরে দাবি করছেন যে আমাদের নির্বাচনী ইশতেহারে অনেক কিছু আছে, এবং সে কারণে এই যে ফ্রম ডে ওয়ান আপনার একটা সেট আপ করা বিচার বিভাগের আলাদা সেট আপ, এটা বাংলাদেশের নজির নাই। একটা সচিবালয় হয়েছে, সেটাকে আপনি বিলুপ্ত করে দিয়েছেন। ওটা দিয়ে আপনার ইন্টেনশন পরিষ্কার যে বিচার বিভাগকে আপনারা স্বাধীন করতে চান না, নির্বাহী অধীনে রাখতে চান, দ্যাট ইজ অ্যাডমিনিস্ট্রেশনের অধীনে। সুতরাং বিচার বিভাগ ভাববে এই যে হ্যাঁ আমার নিয়োগকর্তা এরা, এই যেমনিভাবে ইউনূস সরকার বলছিলেন ছাত্ররা তার নিয়োগকর্তা। এই যে জিনিসটা করা হইল, ওখান থেকে মনে করেন আস্থা, বিশ্বাস, একটা সংকট শুরু। এখন সংসদের মধ্যে এটা তো মারামারি করার জায়গা না। তা আপনার যদি ওইটাকে মেনে নিয়ে আজকে বিচার বিভাগ শুধু একটা বিষয় যদি স্বাধীন হয়, পৃথক হয়, 80% বাংলাদেশের রাজনীতি স্থিতির অবস্থা আসবে। কারণ সবাই ভাববে বিচার বিভাগ স্বাধীন। যার জন্য রামিসা হত্যা হইল, তার বাবা বলছেন আমি বিচার চাই না। এটার মানে এই না উনি বিচার চান না, এটার মানে হলো বার্তা দিছে যে বিচার নাই দেশে। তো এই যে ওখান থেকে কনফ্লিক্ট শুরু, কিন্তু এটার বহিঃপ্রকাশ করার রাস্তা কি? বহিঃপ্রকাশ করার রাস্তা এই যে তারা এখান থেকে ডিসস্যাটিসফাইড, তারা কিন্তু এখন নানান জায়গায় গিয়ে বলে বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তারপরে নাসিরুদ্দিন পাটোয়ারি যেখানে যায়, নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মানহানি মামলা হবে, এগুলো হতে পারে, কোনো অসুবিধা নাই। কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি যাক, আজিজ ভাই যাক, আর রাজ্জাকি যাক, আপনার গায়ে যখন ডিম মারা হয়, কিছু থ্রো করা হয়, নিশ্চয়ই রাজনীতি মুক্ত, রাজনীতিবিহীন কোনো ব্যক্তি এটা করে না। একটা নিশ্চয়ই যারা করেন, নাসিরুদ্দিন পাটোয়ারির কথা যার গায়ে লাগে তিনিই বলেন, তারাই করেন। তারা কারা? তারা কারা সেটা আপনাকে বের করতে হবে। জনাব এম এ আজিজ যেমনটি বলছিল, দুজন জামায়াতের কর্মী ডিম নিক্ষেপ করেছে, তো তাহলে আইনের আওতায় নিয়ে আসেন। আপনি যে ভেগ টার্মে কথা বললে চলবে না। দুইজন জামাতের কর্মী যদি করে থাকে, টেক দেম ইনটু দ্য কাস্টডি, এবং সেখানে আইন তো এখানে বসা আছে। এখন এই যে এটা পারতেছে না কেন? আপনি কিন্তু যখন ইউটার্ন নিয়ে নিলেন, আপনার নির্বাচনের আগের প্রতিশ্রুতি যেগুলো দিছিলেন, যে ফর্মেই দেন, জনগণ আপনাকে আস্থায় নিছিল, কিন্তু সেটা আপনি একেবারে ভেঙে খান খান করলেন, এবং লেটেস্ট একদম হাতে কলমে খান খান করে দিলেন। ওই জায়গাটায় সচিবালয়টাকে বিলুপ্ত করে তার কর্মকর্তা কর্মচারীদেরকে বিচার বিভাগের আওতায় নিয়ে আসলেন, আইন মন্ত্রণালয়ের আওতায় নিয়ে আসলেন। ওখান থেকে কনফ্লিক্ট শুরু। সরকারের প্রথম 100 দিনকে বলা হয় হানিমুন পিরিয়ড। বিরোধী দল কি আসলে খুব দ্রুত কনক্লুশনে পৌঁছে যাচ্ছে যে তারা সরকার প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে না, বা সরকার স্বৈরাচারের পথে হাঁটছে? হানিমুন পিরিয়ড বলতে কিছু নাই। ওরিয়েন্টেশনও যদি বলেন, আপনি যদি কম্পেয়ার করেন তাহলে ওইভাবে আপনি
আমাদের জনাব প্রধানমন্ত্রী, আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, উনি কি একটা রাজনৈতিক পরিবারের সন্তান। ওনার বাবা ছিলেন জেনারেল জিয়া এবং উনি ছিলেন প্রেসিডেন্ট। এই এক্সপিরিয়েন্স তার আছে, যত ছোটই থাক। তারপরে আসেন বেগম খালেদা জিয়া, 10 বছরের অভিজ্ঞতা, টোটালটা উনি দেখছেন যে রাষ্ট্র কিভাবে চালায়। তারপরে বহির্বিশ্বে বসে উনি 17 বছর তার দলটাকে টিকিয়ে রেখেছেন। তাহলে রাজনৈতিক প্রজ্ঞা, এক্সপিরিয়েন্স তার আছে। এটা যদি আপনি কম্পেয়ার করেন, পাশাপাশি যদি ইউনুসকে আনেন, ইউনুস সাহেব ওত নিল 8 তারিখ, তারপরে 3 দিন পর থেকে দুনিয়ার যত আন্দোলন তার বিরুদ্ধে আসছে। একটা বারো কি এই দেশের লোক বলছে যে উনি তো রাজনীতিবিদ না, উনি এগুলা বোঝেন না, এই দাবি তো আপনারা এখন নিয়ে আসছেন কেন? হ্যাঁ, এটা কি কেউ ফিল করছে? সে তো আগুনের মধ্যে বসছিল। আর উনি এত বিজ্ঞ রাষ্ট্র নিয়ে কি আপনি এরকম টার্মোয়াল সিচুয়েশনের মধ্যে 100 দিন হানিমুন পিরিয়ড নেবেন কেন? তাহলে তো ইউনুস সাহেবের সময় যে আন্দোলনগুলো ছিল, সেই আন্দোলন এখন নাই কেন? সেই আন্দোলনগুলো আবারও বলছি, কোনো ব্যক্তি করেননি, দলমুক্ত কোনো ব্যক্তি করেননি, দলের সাথে সম্পৃক্ত না এমন কোনো ব্যক্তিরা করেননি। সুতরাং ইউ আর টু পে ফর ইট। যেইটা আপনারা করেছেন, যেই করেন না কেন, সেটা আপনাকে রিটার্ন আসবে। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী। জনাব এম এ আজিজ, জামায়াত অভিযোগ করছে সরকার রাষ্ট্র সংস্কারের চেয়ে ভাগ বাটোয়ারা, দখল আর চাঁদাবাজি নিয়ে ব্যস্ত। সরকার ইতিমধ্যে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। সরকার কি ইতিমধ্যে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে? না, দেখেন, এটা রাজনৈতিক বক্তব্য। জনবিচ্ছিন্ন এখনই হবে কেন? হতে পারে আওয়ামী লীগ হয়েছে না, ফেসিবাদী হয়েছে না, সেটা তো দেশের স্বাধীনতায় তো আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে, কিন্তু হয়েছে তো, এ দলও হইতে পারে। কিন্তু এখনই যেটা বলছে তা না। আমি বলছি যে তারা এখন মাইলেজ পেতে চায়, আন্দোলন করেন। পার্লামেন্টে বসে আওয়ামী লীগ নিষিদ্ধ রেখে সন্ত্রাসবিরোধী আইন করছেন, তখন ভাবছে যে খুব সুখ লাগছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে, ভালো হয়েছে। এনসিপি কিন্তু বয়কট করছে, ওয়াকআউট করেছে। কিন্তু আওয়ামী লীগ এখন যান, আন্দোলন করেন, বক্তৃতা দেন কেন? আন্দোলন করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে ঠিকই 2/3 মেজরিটি বিএনপি নিষিদ্ধ করে দিতে পারে। আপনার জন্য আবার ধরেন আওয়ামী লীগ আসলো বা জামাতি ক্ষমতায় আসলো, আবার বিএনপিকে নিষিদ্ধ করতে পারে। আবার আওয়ামী লীগ 100 বছর পরে, 10 বছর পরে আসলো, আবার বিএনপিকে। অর্থাৎ এটা হলো সবার মাথার উপরে খড়গ। গণতান্ত্রিক, যদি গণতন্ত্র চান, এই আইন করাটা সমর্থন করা উচিত হয় নাই। যেমন বলি, 5ই আগস্টের পরে যখন মোস্তাক সব জেলখানা পূরণ করে ফেলছে, তখন 1974 সালে স্পেশাল পাওয়ার অ্যাক্ট ছিল, যে অ্যাক্টে কেউ কোনো আইনের কাছেও যেতে পারে না, কোর্টের আদালতের কাছে যেতে পারে। 80% লোক ধরে ফেলছিল আওয়ামী লীগের করা আইনে। তো এই আইনটা আপনারা করছেন না। এটা আমি তো বলবো যে বিএনপি জামাত মিলেই করছেন, তো সংসদে আইন করছেন, তো নিজেদের গাড়ি নিজেরা তরবারি ঝুলাইছেন না। তো এই জন্যেই। আর রাজ্জাকী ভাই যেগুলো বললো, এটা তো উনি বলেনি। আমি তো উল্টাটা বলি, যে ধরেন আপনার প্রথম থেকে আমি বলছি যে এই যে আপনাদের কালের কণ্ঠে ছাপা হয়েছে, 133টা অধ্যাদেশে রাষ্ট্রপতি 133টা স্বাক্ষর করে নাই। এটা বার করলেন না কেন? 133টা আদেশ উত্থাপন করে 16টাকে আপনি টাইম বার করে দিলেন, 16টা টাইম বার করে দিলেন, এবং বলা হলো যে আরো শক্তিশালী করে আপনার আনা হবে নেক্সট পার্লামেন্ট পর্যন্ত অপেক্ষা করতে পারেন। অথবা আপনি যদি এগুলোর টাইম বার, যেমন বিচারালয়ের সেক্রেটারিয়েট হয়ে গেছিল, এটার ব্যাপারে আপনি বলতেন শক্তিশালী কি কি হইতে পারে, বলতে পারতেন। সরকারের কথা বলছি, বলতে পারতেন, বলেন নাই তো। এখন তো প্রশ্ন উঠবেই, রাজ্জাকী ভাই প্রশ্ন উঠাচ্ছে, এই প্রশ্ন তো উঠবেই। তা আমার কথা হলো, কি শক্তিশালী করতে? আমার যুক্তি আছে যে ধরেন 133টা অধ্যাদেশ যদি হয়, আপনি যদি ভাগ করেন, 18 মাসে ভাগ করেন, 4.06 আমি ভাগ করে দেখছি, এটা প্রত্যেক দিনে অধ্যাদেশ জারি করতে হয়। উনি ভালো জানেন যে একটা মিনিস্ট্রিতে ড্রাফটিং সেল থাকে, এটা জয়েন্ট সেক্রেটারি বা ডেপুটি সেক্রেটারি হেড থাকে, তারা বিশেষজ্ঞ। এতগুলো যে অধ্যাদেশ জারি করছে, মানে আইন, এই আইন যদি ওইভাবে প্রত্যেক দিন 4টে করে অধ্যাদেশ নাজেল করে থাকে, এগুলো তো অবশ্যই বিশেষজ্ঞ দেয়া, আইন বিশেষজ্ঞ দেয়া, রাজ্জাকী ভাই সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, তাদের মতো লোক লাগবে। কেন নিতে পারবে না? এটা তো সংসদের অবশ্যই সেখানে সংসদীয় কমিটি করা হলো 7 জনের,
অপোজিশন গেল না। কিন্তু জনাব এম এ আজিজ, রাজনীতিতে তর্ক বিতর্ক চলবে, প্রশ্ন উঠবে, সেটি খুব স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু রাজনৈতিক বক্তব্যে যখন আমরা দেখি ব্যক্তিগত আক্রমণ কিংবা সহনশীলতার মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, সেটি কি আসলে কোনোভাবে সমর্থনযোগ্য? এই বিষয়টিকে না, কিভাবে দেখেন? দেখেন, যারা এই সহনশীলতার ইয়েটা পার দিয়ে যাচ্ছে, এরা কিন্তু রাজনীতির আরো ট্রেনিং লাগবে, তারা কিন্তু পরিষ্কার না। এইটা যে করে তর্ক বিতর্ক থাকবে, পার্লামেন্ট আছে, পার্লামেন্টে গণতন্ত্রে পার্লামেন্টে আলোচনা করবে, সব বিষয়ে তর্ক বিতর্ক করবে, সমস্যা নাই। কিন্তু যখন এই আলোচনা আনপার্লামেন্টের শব্দ উচ্চারণ করবে, অবশ্যই আমি মনে করি সেখানে তাকে মানহানি কেস করে তাকে আইনের কাঠগড়ায় দাঁড় করানো উচিত। এই ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার হঠাৎই দেশে ফেরার এক ধরনের গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন সরকার চায় শেখ হাসিনা বিচারের মুখোমুখি হন। এর আগে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছিলেন শেখ হাসিনার সাথে এক্সট্রা জুডিশিয়াল কিছু হবে না, তার সাথেও ইনসাফ হবে। সবকিছু মিলিয়ে শেখ হাসিনা কি দেশে ফিরছে? শেখ হাসিনা এই ইস্যুতে এইভাবে অন্য যেভাবে বলছে এভাবে দেশে ফিরবেন কি ফিরবেন না সেটা আমি বলতে পারি না। তবে আপনি তো এই বিষয়টা বলেন যে নর্মালি কি করে একজন আসামি পলাতক, এখন শেখ হাসিনা আসামি, আমি আগে কি বললাম না বললাম, বাট একটা কোর্ট সাব্যস্ত করছে উনি আসামি এবং অপরাধী, সেখানে তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমি আইনি ভাষায় বলছি। এখন উনি দেশে আসেন, আইনি ভাষায় সে বলতে পারবেন যে আমি জানতাম না, এটার জন্য রিট্রায়াল করেন, অথবা আমি অ্যাপিল করব, আমি জানতাম না, এটা বলতে পারেন আইনের ভাষায়। আর যদি আপনি রাজনৈতিক ভাষায় আসেন তাহলে কি আপনি চলে গেছেন দেশ ছেড়ে, কেন চলে গেছেন আপনি জানেন, তারপরে দেশে কি হচ্ছে আপনি জানেন, আপনি স্টেটমেন্ট দিচ্ছেন আপনি জানেন, নানান বক্তব্য আপনার আসতেছে আপনি জানেন, তারপরে আইনি ভাষায় বলবেন আমি জানি না। এই যে একটা বিষয়, যেমন যে অপরাধী চলে যায় সে কিন্তু ফলো আপ করে তার বিরুদ্ধে কোথায় কি হচ্ছে, বহির্বিশ্বে চলে গেলে সে খবরাখবর রাখে, সেই হিসাবে উনি জানেন। তারপরে আসেন, এখন স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলছেন উনি এসে ডিফেন্স দিতে পারেন, উনি আসুক, এটা স্বরাষ্ট্রমন্ত্রীর ভাবার কথা না। প্রসিডিউর হইল এই, পলাতক থাকলে পত্রিকায় দিবেন, এইভাবে দিবেন, সমস্ত প্রসিডিউর কমপ্লিট করে বসে, এখন উনি বসে থাকবেন, দ্যাটস অল। এখন আসামিকে ফেরত আনবেন এই বইলা যে আমরা রায় কার্যকর করব, বাকি ওনাকে আনতে হইলে এইটা বইলে আনতে হবে যে রায় কার্যকর করব। উনি আপিল করবেন সেজন্য তো আমি তাকে দাওয়াত দিব না। আবার যিনি বলছেন যে ওনার ইনসাফ করা হবে, এই যে ইনসাফ করা হবে মানে কি, তাহলে কি এই রায়টা নিয়ে আপনি বিতর্কিত করলেন যে যা রায়টা দিছে সেটা সঠিক হয় নাই? ইনসাফ মানে এই কথাটা বলার কোনো এখতিয়ার নাই ওই রায়ের পরে। ওইটা যে বলছেন ইট ইজ টোটালি রং। আপনি ইনসাফ করবেন মানে কি, এটা তাহলে বেইনসাফি হয়েছে, এইটা আপনার ভাষা। আর ইনসাফ করার মানে কেন বলতেছেন? কনফিডেন্সটা কি? ওই যে পৃথক সচিবালয়টাকে আমি বিলুপ্ত করে দিছি, এটার মানে হচ্ছে সে বার্তা দিচ্ছেন যে বিচার বিভাগ আমাদের অধীনস্থ, টেনশনের কিছু নাই, আসেন আপনার প্রতি ইনসাফ করা হবে। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী। জনাব এম এ আজিজ, এই বিষয়ে দু চার লাইন মন্তব্য নিতে চাই। অনেকেই শেখ হাসিনার এই ফিরে আসা কিংবা ট্রাভেল পাস চাওয়ার এই বক্তব্যকে রাজনৈতিক স্ট্যান্ডবাজ হিসেবে দেখছে, এটাই আপনি ঠিক, কিভাবে দেখছেন? এটাই ঠিক। আর ইনসাফের ব্যাপার তো ট্রাইব্যুনালের বিচার, এটা তো ট্রাইব্যুনাল যেটা করা হয়, শেখ হাসিনাই ট্রাইব্যুনাল করে গেছে, সেখানে পত্রিকার নিউজ, ছবি, অন্য সাক্ষী, শুনেছি, জেনেছি, এগুলো গ্রহণ হয়, এগুলো তো বিচারের মধ্যেই আছে, এগুলো করলে ইনসাফ। ওনার তো দণ্ড হয়ে গেছে, ফাঁসির আদেশ হয়ে গেছে না, ফাঁসির আদেশ কার্যকরী হবে, এটাও ইনসাফ। ইনসাফ এটা ভেগ শব্দ হলো, বিচার আইন অনুযায়ী হবে। ট্রাইব্যুনাল বিচার ওপেন এন্ডেড বিচার, এটার কিন্তু সব রকমের সাক্ষী এটা অ্যাকসেপ্টেবল। রাজসাক্ষী করছে না, সে বলে গেছে না, ওইটাই বিচার, ওইটাই ইনসাফ। বাড়তি তো ওনাকে তো গরু জবাই মতো কেউ করতে পারবে না। তো এই জন্য বলতেছি ইনসাফ শব্দটা এখানে প্রযোজ্যই না।